আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাংবাদিক লেখক আলী আহমেদ মাবরুর। মাবরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তো এই সপ্তাহের উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা, বিশেষ করে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের একটা জানানো হয়েছে ঐকমত্য কমিশন থেকে যে জুলাই সনদ নিয়ে আলোচনা ফলপ্রসূ বা এগিয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে জামায়াতে ইসলামীকে যে তার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সেটা নিয়ে গেজেট বের করা হয়েছে আজকে। তো মূলত এই দুইটাই বড় ঘটনা। সেই সাথে বিএনপির রাজনীতি এবং আলাদা প্রসঙ্গগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আমি জানতে চাচ্ছি যে জামায়াতে ইসলামীর গেজেট প্রকাশ করলো, সব মিলে কি হলো আসলে? আচ্ছা, জামাত ইসলামী তো আসলে আপনার মনে আছে, এটা হচ্ছে যে 1/11-এর সময় যে নির্বাচন কমিশনটা ছিল, ওই আমলে প্রথম হচ্ছে জামাত ইসলামীকে নিবন্ধন দেয়া হয় এবং জামাত ইসলামীর যে প্রতীক, যেটা জামাত ইসলামী এর আগে বেশ কয়েকটা নির্বাচনে যে প্রতীক অংশগ্রহণ করেছে, দাঁড়িপাল্লা, সেটা তাদের জন্য বরাদ্দ করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগের আমলে বিভিন্ন পন্থায় প্রথমে তো আগে রেজিস্ট্রেশনটা বাতিল করা হয়। আপনি জানেন যে একটা সিভিল স্যুট হয়েছিল রেজাউল করিম চাঁদপুরি এবং মাইজ ভান্ডারীদের নেতৃত্বে, একটা যারা জামাতের নিবন্ধন বাতিল চেয়ে তারা একটা আবেদন করেছিলেন এবং সেটার উপরে আসলে এগুলো মূলত সবই এগুলো তো আইনি প্রক্রিয়া। মূল ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ আমলে প্রশাসনিক বা সরকারি সিদ্ধান্তেই এই নিবন্ধনটা বাতিল করা হয়। নিবন্ধন বাতিল হওয়ার কারণে স্বাভাবিকভাবে প্রতীকও বাতিল হয়ে যায় এবং সেখানে প্রতীক নিয়ে বেশ কিছু আলোচনা তোলা হয় যে দাঁড়িপাল্লা আমাদের আদালতের একটা প্রতীক আছে, ইত্যাদি ইত্যাদি। তো পরবর্তীতে অনেক প্রক্রিয়ার পরে সেখানে তো জামাত হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল করে। অ্যাপিলেট ডিভিশনও জামাত ইসলামীর আবেদনটাকে মানে টেবিল হয়নি বা উপস্থাপিত হয়নি এই মর্মে খারিজ করে দেয়। পরবর্তীতে এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এবং আপিল বিভাগ পুনর্গঠিত হওয়ার পরে জামাত ইসলামী নতুন করে সে ফাইলটা আবার ওপেন করে, আবার নতুন করে হিয়ারিং হয় এবং হিয়ারিং হওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন, দেশের সর্বোচ্চ আদালত, জামাত ইসলামীকে তার নিবন্ধন ফিরিয়ে দেয় এবং নিবন্ধনের সাথে সাথে নির্বাচন কমিশন এর সাথে আনুষঙ্গিক যে বিষয় আছে, সরাসরি প্রতীকের কথা বলা হয়নি, এর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো সেটেল করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ওই রায়ের কপি নিয়ে, ওই শর্ট জাজমেন্টটা নিয়ে জামাত ইসলামের একটা প্রতিনিধি দল রায় ঘোষণার পরের দিন নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তারা তাদেরকে অফিসিয়ালি কোর্টের রায়টা জানিয়েছিলেন এবং তখনই নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে যেহেতু আদালত রায় দিয়েছে, আমরা তাদেরকে নিবন্ধন ফিরিয়ে দেব এবং এর সঙ্গে আনুষঙ্গিক আরো যে বিষয়গুলো আছে তারই অংশ হিসেবে পরবর্তীতে জামাতকে প্রতীকও ফিরিয়ে দেওয়া হয়, দাঁড়িপাল্লা। বাট এটার যে আনুষ্ঠানিক যে গেজেট নোটিফিকেশন বলি আমরা, সেটা বাকি ছিল, সেটাও হয়ে গেল। ফলে এখন জামাত ইসলামীর দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে তার নিবন্ধন ফেরত পেল এবং তার এই প্রতীক ফেরত পেল এবং এই প্রতীক আর কোনো প্রতিষ্ঠান বা আর কোনো কিছুর সাথে সাংঘর্ষিক নয়, এরকম একটি বার্তা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে জামাত ইসলামীর যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো মোটামুটি সমাধান হয়ে গেল, এটা বলা যায়। তো জাতীয় ঐকমত্য কমিশনের আজকের জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে তো আসলে মানে বলতেও যেন এক ধরনের একঘেয়েমি চলে আসে। এটা একটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তারা বসছেন এবং প্রতিদিনই সাংবাদিকরা ভিড় করছেন তাদের মতামত, ভিউ জানার জন্য। একটার পর একটা দল আসছে, তারা তাদের কথা বলছে, সাংবাদিকরা সেগুলো প্রচার করছেন। এটাই এখন প্রতিদিনের একটা খবর। বাট বাস্তবতা হলো যে আমরা যেই ধরনের জুলাই অভ্যুত্থানের পরে যে ধরনের একটা রাষ্ট্র বিনির্মাণের বা সংস্কারের একটা সুযোগ আমাদের সামনে এসেছিল এবং সেই সুযোগটা পূরণ করবার জন্য রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব জ্ঞান সম্পন্ন বা দায়িত্ববোধ সম্পন্ন যে রাজনীতির যে প্রত্যাশাটা সাধারণ মানুষের ছিল, সেইটা অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে আমরা হতাশ হয়েছি এবং রাজনৈতিক দলগুলো জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে এখনো মনে হচ্ছে যে তাদের যেন বেগ পেতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা খবর পাচ্ছি, যেটা প্রতিদিনকার আয়োজনে, সেটা হচ্ছে যে যে কোনো নতুন প্রস্তাব যেটা ঐকমত্য কমিশনের
সহসভাপতি, ঐকমত্য কমিশনের সভাপতি হচ্ছে বা চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। আর এটা সহসভাপতি হিসেবে আলী রিয়াজ সাহেব এটাকে প্রতিদিনের মিটিংটা তিনি পরিচালনা করছেন এবং অন্যান্য কমিশন মেম্বাররাও সেখানে উপস্থিত থাকেন। এখানে আমরা যেটা দেখছি বা শুনছি সেটা হলো যে কোনো নতুন প্রস্তাব তুলনামূলক যাদেরকে আমরা ছোট দল বলি, এই ছোট দলগুলো রিসিভ করছে বা মেনে নিচ্ছে খুব দ্রুতই। কিন্তু মূল যে দুটো দল, একটা হচ্ছে জামাত ইসলামী এবং বিএনপি, এর মধ্যে মানে আকৃতির দিক থেকে যদি বলি, এর মধ্যে জামাত ইসলামী অধিকাংশ প্রস্তাবের সাথেই তাদের সহমত জানিয়েছে, না থাকলেও তারা মডিফাই করবার কথা বলেছে, অনেক ক্ষেত্রে তারা অ্যাডজাস্ট করবার চেষ্টা করছে। এবং আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় জামাত ইসলামী আগে না ছিল সেগুলো তারা হা বলেছে। কিন্তু বিএনপির বেশ কয়েকটা মৌলিক বিষয় আসলে দেখা যাচ্ছে যে আপত্তি রয়ে গেছে। একটা হলো ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রীর মেয়াদে মনে হয় বিএনপি শেষে একমত হয়েছে, সাংবিধানিক কমিটি, এরকম বিভিন্ন বিষয়ে তারা দেখা যাচ্ছে যে একবার আগাচ্ছে পেছাচ্ছে এরকম। এবং কমিশনের যে মিটিংগুলো হচ্ছে সেখানেও রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বলছেন যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আজকে যে এই আলোচনাটা শেষ হলো, পরের দিন তারা গিয়ে দেখছেন আবার ওখান থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ আলোচনাটা যেটা শেষ হলো এটার জন্য আবার সামনে আসছে, নতুন আলোচনা হচ্ছে না, নতুন প্রস্তাবনা। তো এরকম কিছু ব্যাপার তো আছেই। আজকে দেখলাম যে প্রেসিডেন্টের যে অপরাধীদের ক্ষমা করবার যে বিধান, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। সেখানেও প্রস্তাবনা দেওয়া হয়েছে যে একটা কমিটি হবে, মানে প্রেসিডেন্ট চাইলেই যে কাউকে ক্ষমা করতে পারবেন না। এক্ষেত্রে আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ আমলে এইটার একটা যথেচ্ছাচার হয়েছে এই প্রেসিডেন্টের ক্ষমাটা, এবং একদম চিহ্নিত বড় বড় সন্ত্রাসী, যাদেরকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে সবাই জানে এবং যাদের একদম মৃত্যুদণ্ড একদম কনফার্ম ছিল, তাদেরকেও রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমা করে দিয়ে, সাধারণ ক্ষমা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে এই যে প্রস্তাবনাগুলো আসছে, এগুলো কিন্তু আমাদের এক একটা দগদগে ঘাড় মতো। আমরা কিন্তু গত 16 বছরে এই বিষয়গুলোতে সাফার করেছি, এবং সাফার করেছি বলেই আলোচনাগুলো আসছে। অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো কেন আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে কারণ এগুলো রাজনৈতিক সরকার একবার চলে আসলে, আমাদের যে অতীত অভিজ্ঞতা সেটার আলোকে আমরা বলতে পারি যে রাজনৈতিক সরকার যদি চলে আসে তাহলে হয়তো তখন তারা পলিটিক্যাল ইন্টেনশনকে বেশি অগ্রাধিকার দেবে, এবং তখন তারা এই ধরনের সংস্কারগুলোর দিকে আর আগ্রহী নাও হতে পারে, এরকম একটা আশঙ্কা আমাদের আছে। যদিও বিএনপি বারবার বলছে যে 2/3 নিয়ে আসলে অথবা একটা রাজনৈতিক সরকার আসলে সেটা যে ফ্যাসিস্ট হয়ে যাবে তার নিশ্চয়তা নেই, আওয়ামী লীগ হয়েছে বলে সবাই হবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু আমাদের যেটা ভয় সেটা হলো যে যেহেতু আমাদের জিভ পুড়েছে বলা যায়, সে কারণে আমরা এখন যে কোনো গরম কিছু দেখলে আমরা ভয় পাই, এবং সে কারণেই আমাদের মধ্যে এই অতীত অভিজ্ঞতা বা এই দগদগে ঘা থেকে আমাদের যে অভিজ্ঞতা বা শিক্ষা, সেখান থেকে আমরা চাচ্ছি বা সাধারণ মানুষ বা জনগণ চাচ্ছে যেগুলোর একটা নির্বাচনের আগেই এই রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একটা ঐকমত্যে আসুক। আমরা আশা করি এখনো আশা করি যে যেহেতু জুলাই বিপ্লবের অভ্যুত্থানের 1 বছর পূরণ হবে আগামী মাসেই, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, 1 বছরের একদম লাস্ট এন্ডে, জুলাইয়ের মাসেই এই আন্দোলনটা আসলে তুঙ্গে উঠেছিল। সেই জায়গা থেকে আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানের প্রতি আরো বেশি কমিটেড হবেন, এবং জুলাই বিপ্লবে যে 2000-এর মতো শহীদ যারা জীবন দিয়েছেন তাদের যে প্রত্যাশা ছিল, বা যে 30,000 মানুষ আহত হয়েছেন তাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলোকে তারা গুরুত্ব দিবেন। এই ক্ষেত্রে শুধুমাত্র দলীয় স্বার্থ বা দলের ক্ষমতা অথবা আমাদের একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ, এই দৃষ্টিভঙ্গি থেকে তারা বেরিয়ে এসে জনগণের যে চাহিদা বা জুলাই, কিন্তু আসলে এটা কি হচ্ছে? আমি যদি দেখি আজকে বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা, তিনি বলেছেন যে আসলে চরমনাই পীর সাহেবের যে মহাসমাবেশ হয়েছিল এটা বিশাল, সত্যিকার অর্থে একটা বিশাল মহাসমাবেশ। সেই মহাসমাবেশকে ঘিরে তিনি আজকে মন্তব্য করেছেন যে বিএনপিকে একটা রাজনৈতিক থ্রেট বা একটা বার্তা দেওয়ার জন্য এই সমাবেশটা ডাকা হয়েছে। আসলে রাজনৈতিক তিক্ততা বা প্রতিদ্বন্দ্বিতা বা পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধের যে অভাবটা, এটা কি তীব্র হচ্ছে? আসলে মানে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এখন তো আওয়ামী লীগ বাংলাদেশে ফাংশন করে না বা কাজ করে না। আওয়ামী লীগ বলয়ের বিরোধী যে আওয়ামী লীগ বিরোধী বলয়ের যে দলগুলো, তাদের মধ্যে আমরা পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং বা পারস্পরিক যে রেসপেক্ট যেটাকে আপনি বললেন, এটা তো আমরা আশা করি।
একটা তো হচ্ছে যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, সেটা তো থাকবেই, সেটা করবার ক্ষেত্রে সারা বিশ্বজুড়ে এটা স্বীকৃত যে এক প্রতিদ্বন্দ্বী। ইভেন আপনি যদি এই যে আমরা যে সর্বশেষ নিউ ইয়র্কের মেয়রের যে ডেমোক্রেট প্রাইমারি আমরা দেখলাম, সেখানে তো একই দলের দুইজন প্রার্থী, পরস্পরের বিরুদ্ধে তো তারা সমালোচনা করছেন, হেয় করছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা তো আবার মিলে যাচ্ছেন। আবার ধরেন চূড়ান্ত নির্বাচনের সময়ও ডেমোক্রেট প্রার্থী রিপাবলিকানদের সমালোচনা করবেন, রিপাবলিকানরা ডেমোক্রেটদের সমালোচনা করবেন, এটা তো থাকবেই। কিন্তু একটা ব্যাপার কি, মানে আমাদের যেটা সবারই মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে আমরা কিন্তু এই সুযোগটা বারবার পাবো না। একটা বিষয় হচ্ছে যে মানে আমাদের যেটা মাথায় রাখা দরকার সেটা হলো যে এই যে জনগণের প্রত্যাশা পূরণের অথবা এই যে সংস্কার বা করবার যে সুযোগ, এটা তো আমরা বারবার পাবো না। এই কারণে আমাদের একটা উদার থাকা দরকার। এবং আপনি যেটা বললেন যে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, ওনার নিজেরও তো একটা অভিজ্ঞতা আছে। উনি তো যে আলোচিত হয়েছেনই যে পুলিশের হাতে তিনি খুব হ্যাঁ, নির্মমভাবে তিনিও তিনি চরম নিগৃহীত নিগৃহীত হয়েছেন। হয়েছিলেন। তারও একটা অভিজ্ঞতার আমরা স্মরণ করি যে উনি এভাবে করেছেন। কিন্তু তাকেও এটা মনে রাখতে হবে যে এই একই ধরনের উনিও যেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন, এখন আবার ওনার মুখ দিয়ে যদি আমরা সেই প্রতিহিংসার মতো কথা বা ওনার বডি ল্যাঙ্গুয়েজে যদি আমরা পাই, এটা তো আমাদের জন্য দুঃখজনক। যে তাহলে উনি তো সরাসরি ভিকটিম। তো আসলে এই জায়গাগুলো বড় দল হিসেবে বিএনপির দায় আমি বলবো যে আরো বেশি। বিএনপি যেহেতু অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপির কাছ থেকে আমরা আরো বেশি উদার, আরো বেশি সহানুভূতিশীল রাজনীতি আমরা প্রত্যাশা করি। তো জনাব মাবরুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ধন্যবাদ। এসে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ কথা শোনালাম আমাদের অতিথির কাছ থেকে। পরবর্তীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আরো অনেক ইস্যু নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।